আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সরকারের ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি। ঢাকা শহরে 18,000 পুলিশ মোতায়েনের খবর নিয়ে আমরা আলোচনাও করেছিলাম। এরপরে যখন আমরা দেখলাম যে সেনা মোতায়েনের ঘোষণা, সেনাবাহিনী এখনও মাঠে আছে নাকি ব্যারাকে ফিরেছে এই ব্যাপারে আমাদের খুব একটা স্পষ্ট ধারণা নেই। ঠিক তখন আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীর নাশকতা পরিকল্পনা ঠেকাতে সেনাবাহিনীকে 6টি জেলায় নিযুক্ত করা এই ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেখানে যেমন প্রশ্ন উঠেছে, সেনাবাহিনী কি তাহলে ব্যারাকে ফিরে গিয়েছিল, তারা আবার মাঠে আসছে, নাকি এটা একটা কৌশল? এই প্রজ্ঞাপন এটা একটা কৌশল। কেন সেনাবাহিনীকে মাঠে নামতে হলো? সাধারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব দিয়ে কেন আওয়ামী লীগকে মোকাবেলা করা যাচ্ছে না? সেনাবাহিনীর প্রয়োজন কেন হচ্ছে? তাহলে কি পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে? এই আলোচনাগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। চলুন একটু বুঝে দেখি যে সেনাবাহিনীর নিয়োগ, 6 জেলায় নিয়োগ নিয়ে যে প্রজ্ঞাপন, যে চিঠি জারি করা হলো, সেই চিঠিতে কি লেখা আছে এবং বাকি 58 জেলায় তাহলে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এটা ভাবছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দেশের 6টি জেলায় সেনাবাহিনী নিয়োগের ঘটনা ঘটেছে। সেটাও সরকারের জন্য বেশ একটা বিপজ্জনক পরিস্থিতি। সেটা হচ্ছে যে এই 6 জেলার মাঝে আমরা দেখছি রাজধানী ঢাকা যেমন রয়েছে, ঢাকার আশেপাশের জেলাগুলো রয়েছে। ঢাকার আশেপাশের জেলাগুলোতে বিরোধী শক্তির তৎপরতা, এটা সরকারের জন্য সব সময়ই হুমকির ব্যাপার হওয়ার কথা। 6 জেলায় সরকার মনে করছে যে এই 6 জেলায় আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। এটা মনে করার কারণটা কি? ঢাকাতে আওয়ামী লীগকে এত শক্তিশালী মনে করছে কেন সরকার? সত্যি কি ঢাকাতে আওয়ামী লীগ শক্তিশালী, নাকি সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় এসে শেল্টার নিয়েছে, এরকম গোয়েন্দা রিপোর্ট তাদের কাছে রয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জ এই 2 জেলাকে যখন তারা বিপজ্জনক ভাবছে, পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর এই জেলাকে, এটা তো ভাবারই কথা। গোপালগঞ্জ, ফরিদপুর শুধু না, মাদারীপুর, শরীয়তপুর, বাগেরহাট এই সব জেলাকেই মোটামুটি আশঙ্কার জেলা ভাবার কথা। এর বাইরে চট্টগ্রাম মহানগরীকেও তারা ভাবছে বিপজ্জনক জায়গা। সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে এ সংক্রান্ত খবর বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটাও আমরা জানি। সেই খবরে আমরা যেতে চাই না। সেনাবাহিনী নিয়োগ দিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই চিঠিতে আমরা যেতে চাই। সেই চিঠিটা একটু দেখে নিন। সেখানে বিষয়ই বলা হয়েছে, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েন। সেখানেই 4টি পয়েন্টে 4 জেলার নাম উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা, জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম, গাজীপুর এবং গোপালগঞ্জ, এই 4টাকে মেনশন করা হয়েছে মূলত, কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে 6 জেলায়। সেখানে চিঠিতে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই চিঠি কিন্তু মারাত্মক চিঠি। যদিও এখানে আওয়ামী লীগের নাম লেখা হয়নি, বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলা হয়েছে। 2 নম্বরে লেখা হয়েছে, এমতাবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার জন্য আজকে থেকে অর্থাৎ 22 জুন 2026 তারিখ থেকে 30 জুন 2026 তারিখ পর্যন্ত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এই চিঠিটি যিনি দিয়েছেন তার নাম এখানে উল্লেখ নেই। এই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি হিসেবেই দেখা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠি যখন দিচ্ছে তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে আওয়ামী লীগ, সেই কারণেই সেনা সদস্যের এই মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে এই 6 জেলাকে ঝুঁকিপূর্ণ জেলা ভাবছে সরকার। সেখানেই প্রশ্ন আসে, বাকি যে দেশের 58টা জেলা আছে সেই জেলাগুলোকে কি নিরাপদ মনে করছে তারা? এরই মাঝে আমরা এই সেনা মোতায়েনের জেলার আওতার বাইরে বিভিন্ন জেলায় কিন্তু নানা ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি, যেমন নোয়াখালীতে এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপরে চড়াও হয়েছে, হবিগঞ্জে ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটতে দেখেছি। আজকে পর্যন্ত গত কয়েকদিনে যে ঝটিকা মিছিল সহ শোডাউনের যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে আজকে পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে এরকম ঘটনার কথা শুধুমাত্র আওয়ামী অ্যাক্টিভিস্টদের ফেসবুক অ্যাক্টিভিজমেই প্রকাশ পাচ্ছে না, বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু এই চিত্রগুলো উঠে আসছে। পাশাপাশি আওয়ামী লীগ তাদের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে তারা প্রতিনিয়ত এই মানে আনাচে কানাচে যেখানেই তারা একটু আধটু ঝটিকা মিছিল করুক না কেন সেই ভিডিওগুলো কিন্তু তারা আপ দিচ্ছে এবং তাদের নেতাকর্মীদের এক ধরনের উৎসাহিত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ 23 তারিখকে কেন্দ্র করে যে প্ল্যান করছে বলে পুলিশের গোপন প্রতিবেদনে আমরা দেখছি, গণমাধ্যমে উঠে আসছে যেগুলো, সেগুলোকে রুখতে সরকার এক ধরনের বদ্ধপরিকর, এই ব্যাপারগুলো আমরা দেখছি। প্রফেসর ইউনূস সরকারের আমলে শেখ হাসিনার ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে শাটডাউন কর্মসূচি এবং সেটাকে কেন্দ্র করে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, সেই দৃশ্যগুলো দেখেছিলাম। যদিও তখন সেনাবাহিনী মাঠে ছিল, বিজিবি মাঠে ছিল, কিন্তু এখন আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আমরা এখন দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী বিজিবি তারা কিন্তু মাঠে নেই, নতুন করে সেনাবাহিনী ডাকা হচ্ছে। সেনাবাহিনী ডাকা হচ্ছে মানে পরিস্থিতি যদি সরকার মনে করে যে আরও ঘোলাটে হতে পারে তাহলে কিন্তু বিজিবি মোতায়েন করা হতে পারে বিভিন্ন জায়গায়। বাকি 58 জেলার কথা যেটা বলছি, সেই 58 জেলাকে সরকার মোটামুটি নিরাপদ মনে করছে। আবার এরকম কৌশলও হতে পারে যে অপেক্ষাকৃত এই জায়গাগুলোতে যেহেতু আওয়ামী লীগ শক্তিমত্তা প্রদর্শন করছে, যেমন একদিন আগে আমরা গাজীপুরে দেখেছি যে যুবলীগ মিছিল করছে, সেখানে মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে। এটা তো আতঙ্কজনক। এই আতঙ্কের ব্যাপারটা যেন ঘটতে না পারে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে রাজধানী এবং রাজধানীর আশেপাশে এই জায়গাগুলোকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলেই কিন্তু বিরোধী শক্তির মানে শক্তিমত্তা অনেকখানি কমে যায়। সেই হিসাব নিকাশও তাদের মাথায় থাকতে পারে। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ যদি 23 তারিখের পরিবর্তে বিকল্প কোনো দিনও ধার্য করে যে এরকম কিছু একটা শোডাউন করবে, তবুও সেনাবাহিনী কিন্তু 30 তারিখ পর্যন্ত মাঠে থাকবে, সেই ঘোষণা আমরা এই প্রজ্ঞাপনে দেখছি। এই অবস্থায় ঢাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে, অভিযান দেখা যাচ্ছে, গ্রেপ্তারের ব্যাপার দেখা যাচ্ছে এবং ঢাকা শহরের আজকের যে চিত্র আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, সেখানে যে বিভিন্ন যানবাহনের তল্লাশির ব্যাপারও ঘটেছে। ঢাকার ইন পয়েন্টে বিভিন্ন যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারগুলোতে তল্লাশির ঘটনা শুরু হয়েছে, যেন কোনোভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করতে না পারে, সন্দেহ হলেই তাকে যেন জিজ্ঞাসাবাদ করা যায়, এই ব্যাপারগুলো দেখছি। তার মানে 23 তারিখকে কেন্দ্র করে এক ধরনের প্রস্তুতি না, সর্বোচ্চ প্রস্তুতি বিএনপির রয়েছে। বিএনপি সরকারকে এই ব্যাপারে কি দোষারোপ করার কোনো স্কোপ রয়েছে? আমার মনে হয় যে নাই। কারণ হচ্ছে যে যখন যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, আমরা কিন্তু সেই সরকারকেই দেখেছি বিরোধী মতকে কিভাবে চাপিয়ে রাখা যায়, বিরোধী মতকে কিভাবে তাদের কর্মসূচি থেকে বিরত রাখা যায়, তাদেরকে এক ধরনের কি বলবো যে নানা কিছু শব্দগুলো ব্যবহার না করে সেই কর্মকাণ্ড কিন্তু আমরা প্রতিটি সরকারের আমলেই দেখেছি। এমনকি ব্যতিক্রম হলো প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার, যেটা অরাজনৈতিক সরকার, তাদের আমলেও দেখেছি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চিত্রগুলো দেখেছে। সরকার যখন এই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তখন বিরোধী দল থেকে বলা হচ্ছে তারাও মাঠে থাকবে, তারাও সোচ্চার।
সব মিলিয়ে কেন যেন মনে হচ্ছে যে 23 জুন এই তারিখটাকে অনেকটা আমরা যারা সাধারণ জনগণ তাদের মাঝে এরকম মনে হতে পারে যে একটা যুদ্ধাবস্থা। কি হয় টেনশন। আদতে কি কিছু হবে? আমার মনে হয় না যে আদতে কিছু হবে, কারণ এর আগেও এরকম ঘোষণা, একাধিকবার ঘোষণা আওয়ামী লীগের দেখেছি। ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকারের ব্যাপক প্রস্তুতি, ব্যাপক আয়োজন দেখেছি। আওয়ামী লীগ হয়তো সেই ঘোষণা অনুযায়ী কাজ করতে হয় সাহস পায়নি, অথবা তারা তাদের কৌশল পাল্টেছে। ঘোষণা দিয়ে আদতে কোনো ধরনের কর্মসূচি পালন করা সম্ভব না যদি সরকার সেটাকে প্রতিহত করতে চায়। আমরা তবুও চাই যেন কোনো অরাজক পরিস্থিতি, কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয় যেটা দেশের জন্য ক্ষতিকর। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।